This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাল যেখানে শেষ করেছিলাম আজ ঠিক সেখান থেকেই শুরু করছি। ঠিক ধরেছেন, বাংলাদেশ। দেখুন, যমুনা পাড়ের প্রতিবেশী রক্তাক্ত মৃতের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে। দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনা তলব করা হয়েছে। এগুলো আপনারা জানেন। যত দিন যাচ্ছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ইন্টারনেট বন্ধ, ঢাকায় মেট্রো বন্ধ। দেখুন, বাংলাদেশের এই রক্তাক্ত পরিস্থিতি নিয়ে কাল যা বলেছিলাম আজও তাই বলছি। এই তরুণ ছাত্রছাত্রীদের ওই রক্তাক্ত দেহগুলো কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না, জানেন তো। তাজা রক্ত সব এরকমভাবে ঝরার কি দরকার? কেনই বা ঝরাবে? এই পরিস্থিতি বদলে যাক, বাংলাদেশে দ্রুত শান্তি ফিরুক, স্বাভাবিক জীবনযাপন ফিরে আসুক, এটাই প্রার্থনা করি। দেখুন, ওপারের বাঙালিদের প্রতি এপারের বাঙালিরা সত্যিই সহমর্মী। তাদের পাশে থাকায় আমরা বিশ্বাস করি। আমরা অ্যাকচুয়ালি ওই বললাম না, বিশ্ব ভ্রাতৃত্বে বিশ্বাস করি, মানবতায় বিশ্বাস রাখি। কিন্তু কতক্ষণ রাখি বলুন তো? ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার দেশের স্বার্থ, আমাদের জাতীয় স্বার্থ না ক্ষুণ্ণ হচ্ছে। দেখুন, মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, তরতাজা প্রাণগুলো ঝরে যাচ্ছে। এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত এই রক্ত স্নানে ইতি চাইব, কিন্তু তার সঙ্গে এটাও বলবো, তরুণ আবেগকে শিখণ্ডী করে এক শ্রেণীর ভারত বিরোধী শক্তি নিজেদের কায়েমি স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করবে, আর আমরা তা দেখেও প্রতিবাদ করব না। এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে ভুল ভেবেছেন। ভারতীয় হিসেবে সতর্ক থাকা, প্রতিবাদ করা আমাদের কর্তব্য। আর সেই কর্তব্য পালন করতে গিয়ে যদি কারোর কাছে অপ্রিয় হতে হয়, কিচ্ছু এসে যায় না, আমরা রাজি আছি। যদি কেউ রিগ্রেসিভ বলেন, বলবেন। ওই ভারতের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোথাও গিয়ে আমরা প্রোগ্রেসিভ হতে পারবো না, এই দায় আমাদের নেই। দেখুন, বাংলাদেশের এই ছাত্র আন্দোলনে সম্পূর্ণ অকারণে যেভাবে ভারতকে টেনে আনা হচ্ছে, সেটা দেখে কিন্তু জাস্ট চুপ করে থাকা যায় না। বাংলাদেশের একটা পোস্টার আমাদের সামনে এসছে, আপনাদের সামনেও তুলে ধরেছি। ছাত্ররা যদি রাজাকার, দেশটা কার? ইন্ডিয়ার। আচ্ছা, এর মধ্যে ভারত কোত্থেকে এলো? এর মধ্যে ভারতকে টেনে আনা কেন? আর ছাত্র আন্দোলনের সঙ্গে অনাবশ্যক এই ভারতকে জুড়ে দেওয়ার উদ্যোগটা কে নিচ্ছে বলুন তো? এটা তো শুভবুদ্ধির কাজ হতে পারে না। খেয়াল করে দেখুন, এত কিছুর মধ্যে ভারত এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি, এমন কিছু বলেনি, এমন কিছু করেনি যাতে পরিস্থিতিটা আরও বেশি অন্যদিকে টার্ন নেয়। দেখুন, আমরা প্রাথমিকভাবে গোটা বিষয়টার মধ্যে, এই প্রতিবাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত আবেগ দেখছিলাম, একটা যুক্তি দেখছিলাম। কিন্তু তার মধ্যে এই পোস্টারগুলো, এটা একটা দেখালাম, এরকম অসংখ্য পোস্টার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এগুলো কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে, জানেন তো। এগুলো সোজাসাপটা ব্যাপার নয়। বাংলাদেশের নির্বাচিত স্বাধীন সার্বভৌম সরকার রয়েছে। বাংলাদেশের মানুষই এই সরকার নির্বাচন করেছে। সেখানে ভারত কোথায়? আমরা কি করেছি? মুক্তিযুদ্ধের কোটা বিরোধী আন্দোলন চলছে, চলুক, কিন্তু এতে ভারতের ভূমিকা কোথায়? ওই কোটা কি আমরা তৈরি করেছি? হ্যাঁ, ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছে। এই মুক্তিযুদ্ধ ভারত জিতে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা উপহার দিয়েছে। জেনেভা কনভেনশনের যা নির্দেশ, সেটা অক্ষরে অক্ষরে মেনে পাকিস্তানকে আমরা আত্মসমর্পণ করিয়েছি। আত্মসমর্পণকারী 93,000 পাক সেনাকে নিরাপদে ভারতে নিয়ে এসেছে ভারতীয় সেনারা, সসম্মানে ক্যাম্পে রেখেছেন। আর তারপর সিমলা চুক্তির পর পাকিস্তানের মানুষকে পাকিস্তানে ফেরত পাঠিয়েছে। সমস্তটা ওই জেনেভা কনভেনশন মেনে আমরা নিয়ম মানি। দেখুন, ইতিমধ্যে বাংলাদেশের নির্বাচিত সরকার এই যে মুক্তিযোদ্ধা কোটা,
সেটা এনেছে। ওই বললাম, তাতে তো ভারতের ভূমিকা ছিল না, সেদিনও ছিল না, আজও নেই সেটাকে চালু রাখার পক্ষে। তাহলে এই সমস্ত বিষয়ে ভারতকে টেনে আনা কেন? দেখুন, ক্রিকেট খেলা নিয়ে বললাম না, যে সমস্ত ব্যঙ্গ বিদ্রুপ ভেসে এসছে, আমরা সেগুলো হাসি মুখে সহ্য করেছি, ধরে নিয়েছি। হেরে গেছে, গায়ে লেগেছে, কি করবে, কোথাও গিয়ে ঝাল মেটাচ্ছে, ঠিক আছে, এটা হয়। চন্দ্রযানের সাফল্যের পরেও এই ধরনের প্রচুর নেতিবাচক মন্তব্য এসছে, আমরা পাত্তা দিই, গ্রাহ্য করি। কিন্তু যেখানে ভারতের লেশমাত্র যোগ নেই, বাংলাদেশের সেই অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে কেন দায়ী করা হচ্ছে? তার মানে কি, ভারতকে ভিলেন করা যাদের এজেন্ডা, তারা কি এই ছাত্র বিপ্লবের আগুনে নিজেদের হাত সেঁকে দিচ্ছে, নাকি এই ছাত্র বিপ্লবের আড়ালে একটু একটু করে ডালপালা মেলছে সেই সমস্ত ভারত বিরোধী শক্তিগুলো? কোথাও গিয়ে যাদের আমরা সবসময় ভারতের ক্ষতি করার জন্য মুখিয়ে থাকতে দেখি, বর্তমানে আপনারা তো জানেন আমাদের প্রতিবেশীরা কি অসাধারণ সব প্রতিবেশী। ওপাশে পাকিস্তান, এপাশে চীন, কারোর আর প্রতিবেশীর উন্নতি কি আর ভাল লাগে? ভারতের উন্নতি তাদের কারোর পছন্দ হচ্ছে না, আমরা জানি। তারা চান আমাদের দেশটাও একটু অশান্ত হোক, ওখানকার আগুন এখানে লাগুক, এটা তারা চান। কম চেষ্টা তো হয় না, কাশ্মীর দিয়ে হচ্ছে, এবার হয়তো অন্য দিক থেকে হবে। দেখুন, গোটা বিষয়টা যেভাবে অন্যদিকে টার্ন নিচ্ছে একটু একটু করে, তাতে আমাদেরও কিন্তু এই সমস্ত বিষয়গুলো একটু খতিয়ে দেখার প্রয়োজন হয়েছে। কোন কূটনৈতিক পরিস্থিতিতে আন্দোলনের মধ্যে এই ভারত বিরোধী একটা জিগির তোলার চেষ্টা শুরু হচ্ছে, সেটা কিন্তু মাথায় রাখা দরকার। মানে আন্দোলন শুরুর ঠিক আগে বাংলাদেশকে কেন্দ্র করে এশিয়ার কূটনৈতিক পরিস্থিতি ঠিক কী ছিল, সেটা একটু বুঝে নিলে এই কেন ভারতকে অহেতুক গোটা পরিস্থিতির মধ্যে টেনে আনা হচ্ছে, এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে, সেটা বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। বিনা মেঘে যেমন বজ্রপাত হয় না, তেমনি উপলক্ষ ছাড়া কোনো আন্দোলন দানা বাঁধে না। হঠাৎই হাজার হাজার ছাত্র বাংলাদেশের রাস্তায়, হঠাৎই দেশ জুড়ে কারফিউ, হঠাৎই ইন্টারনেট বন্ধ, হঠাৎই মেট্রো পরিষেবা বন্ধ, হঠাৎই সেনা তলবের মতো পরিস্থিতি। হঠাৎ করে এত কিছু ঘটে গেল হয়তো নয়। আগুন কি থেকে লাগলো তার তদন্ত না হয় আগুন নেভার পর করা যাবে, কিন্তু আগুন জ্বলে ওঠার আগের আন্তর্জাতিক পরিস্থিতিটা বুঝে নিতে তো অসুবিধা নাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 22শে জুনের দ্বিপাক্ষিক বৈঠকে 10টি মৌ স্বাক্ষর হয়। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রেল ট্রানজিট। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে রেল যোগাযোগ পৌঁছে দিতে বাংলাদেশের মধ্যে দিয়ে একাধিক রুটে ট্রেন চালাতে চায় ভারত। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের ওপর নির্ভরতা কমাতেই এই সিদ্ধান্ত। কিন্তু মৌ স্বাক্ষরের খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই রে করে ওঠেন সে দেশের বুদ্ধিজীবীদের একাংশ। বিরোধী দল বিএনপি তাতে সুর মেলায়, আর বাংলাদেশের নেট নাগরিকরা নেতিবাচক প্রচারে নেমে পড়েন। বাংলাদেশে প্রচার শুরু হয়, রেলপথ বিছিয়ে ভারত বাংলাদেশের জমি দখল করতে চাইছে, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে চাইছে, বাংলাদেশে অর্থনৈতিক উপনিবেশ তৈরি করতে চাইছে। ঠিক এই আবহাওয়াতেই পূর্ব নির্ধারিত বেজিং সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে অল্পই কথা বলেছেন। শেখ হাসিনার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে দেওয়া হয় চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়ানকে। দুদেশের মধ্যে 21টি চুক্তিও সই হয়, কিন্তু নির্ধারিত সময়ের একদিন আগেই হাসিনা ঢাকায় ফিরে আসেন। সফর কাটছাঁট করার কারণ হিসেবে দেখানো হয় হাসিনার মেয়ের অসুস্থতাকে, যদিও কূটনৈতিক মহলের খবর অন্য।
বাংলাদেশকে $500 কোটি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল চীন। বাস্তবে $13 কোটি 70 লক্ষ সামান্য সহযোগিতা করা হয়। শি জিনপিং হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের বেশি কিছু করেননি। হাসিনার সঙ্গে কথা বলতে এগিয়ে দেওয়া হয় কম গুরুত্বপূর্ণ মন্ত্রীকে। চীনের বিদেশ মন্ত্রী হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজনই বোধ করেননি। এই পরিস্থিতিতেই ঢাকায় ফেরেন শেখ হাসিনা। বাংলাদেশে হঠাৎ আগুন জ্বলে ওঠে। তবে এই আগুনকে হঠাৎ বলা যায় কিনা তা নিয়ে এখনও পররাষ্ট্র বিশেষজ্ঞদের মনে সংশয় রয়েছে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, বাংলাদেশে ফিরেই সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা বলেন যে তিস্তা প্রকল্প বাস্তবায়িত করার আগ্রহ চীন আর ভারত দুদেশই দেখিয়েছে, কিন্তু তিনি চান ভারতই প্রকল্পটা করুক। কারণ ভারত তিস্তা জলবন্টন চুক্তিটা এখনও বাস্তবায়িত করতে পারেনি। ভারতের হাতে যদি প্রকল্প থাকে তাহলে এই জলবন্টন চুক্তির বাস্তবায়ন মসৃণ হবে। তার দিক থেকে এটা একটা অত্যন্ত সহজ সরল কিন্তু গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্ত। কিন্তু দেখুন, তারপরই বাংলাদেশে অশান্তি শুরু হয়ে যায়। হাসিনা যখন চীনে ছিলেন তখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভারতীয় রেলপথ সম্প্রসারণের বিরোধিতায় আগ্রাসী প্রচার চলেছিল। আমরা দেখেছি সেই প্রচার। বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ট্রেন নিয়ে যেতে চায় ভারত। অবশ্যই এতে ভারতের স্বার্থ রয়েছে। উত্তর পূর্বের রাজ্যগুলোর সাথে আমাদের রেল দূরত্ব এতে কমে যাবে, ঠিক, কিন্তু তাতে বাংলাদেশের স্বার্থহানি হবে এটা কে বলল? ভারতীয় রেল বাংলাদেশের মধ্যে দিয়ে গেলে যে পরিকাঠামো তৈরি হবে সেটা তো বাংলাদেশেই তৈরি হবে। ওই রেল লাইন দিয়ে তো বাংলাদেশ নিজের ট্রেনও চালাতে পারবে, তাতে তাদের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। এটা বাস্তব। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্টার ঘুরছে ভারতের একটা রেল ইঞ্জিনকে বাংলাদেশিরা সর্বশক্তি দিয়ে রুখছেন। আচ্ছা, বাংলাদেশে যে রেল ইঞ্জিনগুলো গাড়ি টানছে সেগুলো তো বেশিরভাগই ভারত থেকে যাওয়া, কারণ ভারতের রেলের বৈদ্যুতিকরণ প্রায় সম্পূর্ণ, ডিজেল ইঞ্জিন লাগে না। তাই বাংলাদেশকে সেগুলো বন্ধুত্বের খাতিরে, বন্ধুত্বের স্মারক হিসেবে বিনামূল্যে দেওয়া হয়েছে। বাংলাদেশ টেক্সটাইল এক্সপোর্টে বিশ্বের দ্বিতীয়। টেক্সটাইলে বাংলাদেশের সব থেকে বেশি কর্মসংস্থান হয়, সব থেকে বেশি বিদেশি মুদ্রা তাদের রোজগার হয় ওই টেক্সটাইল থেকে, বস্ত্রশিল্প। কিন্তু বাংলাদেশে বস্ত্র বয়নের 80% কাঁচা মাল আসে এই ভারত থেকে। বাংলাদেশের এক সাংসদই সে দেশের এক টেলিভিশন সাক্ষাৎকারে এই হিসেবটা দিয়েছেন। দেখুন, এছাড়াও ওই শিক্ষা, স্বাস্থ্য, এরকম বিভিন্ন ক্ষেত্রে বন্ধু হিসেবে, প্রতিবেশী হিসেবে ভারত যে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেগুলোকে অগ্রাহ্য করা যায়? আর কূটনৈতিকভাবে ভারতের উপস্থিতিটা কোনোভাবে অস্বীকার করতে পারবে বাংলাদেশ? ভারতের প্রতিবেশী না হয়ে বাংলাদেশ যদি ভারত মহাসাগরে বিচ্ছিন্ন একটা দ্বীপ হতো, কি সমস্যা হতো সেটা সেখানকার মানুষজন যারা তাদের মুক্তিযুদ্ধটা দেখেছেন তারা জানেন। বাংলাদেশের স্বাধীনতা 50 বছর পেরিয়ে গেছে। এতদিনে একবারও তো ভারতের মাথায় ওই বাংলাদেশ দখল করে নেওয়ার দুর্বুদ্ধি জাগেনি। শুনলেন তো, শেখ হাসিনা নিজে বললেন ভারতীয়রা মুক্তিযুদ্ধ জিতে পাকিস্তানিদের তাদের দেশে নিয়ে গেছিল আর নিজেরাও নিজেদের সেনা সরিয়ে নিয়ে গেছিল। বাংলাদেশকে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে তারা স্বীকৃতি দিয়েছিল। কিন্তু বাংলাদেশের ভারত বিরোধী শক্তি সেই বিষটাই সে দেশের মানুষে পুড়ে দিচ্ছে। তাতে ক্ষতিকার হচ্ছে, তাতে তো বাংলাদেশের মানুষেরই ক্ষতি হচ্ছে, আমাদেরও ক্ষতি হচ্ছে। আমরা মানসিকভাবে ধাক্কা খাচ্ছি, কারণ ভারতীয়রা এই একটা জায়গায়, আমাদের মধ্যে অনেক সমস্যা আছে, কিন্তু এখন পর্যন্ত আপনি গোটা ভারতের এ মাথা থেকে ও মাথা যান, কোথাও দেখবেন না এই মতবাদে মানুষজন বিশ্বাস করে আমাদের উচিত ওই দেশটা দখল করে নেওয়া, আমাদের উচিত এই দেশটা দখল করে নেওয়া। আমরা আমাদের নিয়ে ভালো আছি, আমাদের সমস্যা নিয়ে আমরা দুঃখ পাই, আমাদের ভালো জিনিসগুলো নিয়ে আমরা খুশি থাকি। আমাদের অভাব আছে, অভিযোগ আছে, আমাদের দুর্নীতি আছে, আমাদের যা যা সমস্যা থাকা সব আছে, কিন্তু আমাদের মনটা আছে। দেখুন,
নিউ জলপাইগুড়ির থেকে ঢাকা মিতালি এক্সপ্রেস বন্ধ হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত দু তরফের মানুষই। এবার দেখুন, আগেই যেটা বললাম যে বাংলাদেশিদের ভারতকে যতটা লাগে, ভারতের বাংলাদেশকে ততটা লাগে কিনা সেটা ভাবার একটা বিষয় আছে, তাই না? বোধহয় বাংলাদেশেরই একটু বেশি লাগে। এই পেট্রোপোল সীমান্তে যে শয়ে শয়ে ট্রাক দাঁড়িয়ে রয়েছে, সেগুলো কোথায় মাল নিয়ে যাচ্ছিল? বাংলাদেশে। সেই মাল না পৌঁছানোয় কাদের বাজারে সংকট তৈরি হবে? বাংলাদেশের বাজারে। শিলিগুড়ির ফুলবাড়ি দিয়ে মেডিকেল ভিসায় যে বাংলাদেশিরা আজ ভারতে এলেন, তারা জানেন না চিকিৎসা শেষে দেশে ফেরার পরিস্থিতিটা থাকবে কিনা। এই মুহূর্তে বাংলাদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিদেশ মন্ত্রক। প্রায় 1000 ভারতীয় ইতিমধ্যেই ভারতে ফিরে এসেছেন। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় 4000 ভারতীয় ছাত্র পড়েন। তাদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। যারা পারছেন ফিরে আসছেন, যারা পারছেন না তাদের জন্য उद्वेग तैरी होच्छे। ये प्याज है नासिक से लेके आया है। हाँ। और इधर में हम 4-5 दिन से खड़ा है। हाँ। मेरा गाड़ी खाली नहीं हो रहा है। हाँ। डेली पार्टी वाला बोल रहा है कि आज चल जाएगा, कल चल जाएगा। हाँ। 5-6 दिन हो गया। हाँ। अब बांग्लादेश जाएगा नहीं जा रहा है, ऐसे अब तो डेली बोल रहा है आएगा जाएगा, तब हम लोग क्या जानेंगे। কাঁচা মাল আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আদার গাড়ি আছে, টমেটোর গাড়ি আছে, ফলের গাড়ি আছে, সব কিছু গাড়ি আছে এখানে। কাঁচা মাল না ঢুকলে তো বহুত টাকা ক্ষতি হয়ে যাবে। এই কাঁচা মালের গাড়ি আজকে যাবে, আজকে তো খালি করার দরকার, তো মাল তো সব পয়সা নষ্ট হয়ে যাবে। আমি ঢাকার কাছাকাছি দিয়ে শিবচর বলে জায়গা আছে, ওইখান থেকে আসলাম। ইন্ডিয়ান? হ্যাঁ, আমি ইন্ডিয়ানে। কি অবস্থা বাংলাদেশ? অবস্থা খুব খারাপ, কোনো গাড়ি বাস কিচ্ছু চলছে না। সে আমি লোকের বাইকে করে করে আমার আসতে হলো। নেটওয়ার্ক তো খুবই অসুবিধা, বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ বা কোনো রকম কিছুই করতে পারিনি। আগামীকাল রাত 10টায় এসে যশোরে নেমেছি। এখন গাড়ি অ্যারেঞ্জ করে ইন্ডিয়াতে বেনাপোল এলাম, তারপরে ইন্ডিয়া ইমিগ্রেশন ক্রস করে এখন ঢুকলাম ইন্ডিয়াতে। 6টার দিকে বেরোতে যাচ্ছিলাম, কিন্তু 6টার সময় ফায়ারিং স্টার্ট হয়ে গেছিল, তো আমরা তখন বেরোতে পারিনি। সামনে একদম ফায়ারিং হচ্ছিল। এখান থেকে তো আমরা নিয়ে যাবো কলকাতা, এখান থেকে কলকাতা। আপনি ক বছর পড়ছেন ওখানে? আমার সেকেন্ড ইয়ার চলছে। দেখুন, রুশ ইউক্রেন যুদ্ধে ইউক্রেনে আটকে পড়েছিলেন ভারতীয় ছাত্ররা, তাদের ফিরিয়ে এনেছিল বিদেশ মন্ত্রক। ভারতীয় ছাত্রদের সেফ প্যাসেজ দিতে রাশিয়া আর ইউক্রেন দুপক্ষই সংঘর্ষ বিরতি ঘোষণা করেছিল। ভারতীয় ফ্ল্যাগ লাগানো বাসে কেউ আক্রমণ করেনি। এর আগে ইয়েমেন থেকে ভারতীয়দের বেরোনোর সুযোগ করে দিতে সৌদি আরব 48 ঘন্টা বিমান হানা বন্ধ রেখেছিল। আফগানিস্তানে তালিবানের উত্থানের সময় কিন্তু ভারতের কূটনীতিকরা বিনা বাধায় ফিরে এসেছেন, কোথাও ভারতীয়দের কোনো হামলার মুখে পড়তে হয়নি। কিন্তু প্রতিবেশী বাংলাদেশে থাকা ভারতীয় ছাত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বেগটা কিছুতেই যাচ্ছে না। বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি ভারতের ক্ষেত্রে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘদিন ধরে এই অশান্তি যদি চলে, তাহলে পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা ভারতেই কিন্তু তার আঁচ পড়তে পারে। এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির ভারসাম্যও তাতে প্রভাবিত হতে পারে। এখনও পরিস্থিতি সেদিকে যায়নি, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা গোটা বিষয়টা নিয়ে একটা উদ্বেগের জায়গা যে রয়েছে, সেটা কিন্তু অস্বীকার করতে পারছেন না। তাদের দৃষ্টিতে তো এটা একটা আভ্যন্তরীণ বিষয়, যে বিচার যে রায় হয়েছে তার ভিত্তিতে একটা বিক্ষোভ তৈরি হয়েছে, ছাত্রদের বিক্ষোভ তৈরি হয়েছে, এবং সেটা ক্রমান্বয়ে যে দেশের ভিতরে যে নানা রকমের অসন্তোষের সূত্রগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে দানাবিতে একটা বৃহত্তর আকার ধারণ করেছে। এই মুহূর্তে আমরা জানি যে বাংলাদেশ প্রায় বিচ্ছিন্ন। যদি এই সমস্যা আরও দীর্ঘায়িত হয়, সরকারের যে এই মুহূর্তের যে শক্তিকে ব্যবহার করছে তারা, সেটা যদি আরও বাড়তে থাকে, অনেকেই হয়তো দেশ ছাড়া হয়ে যেতে পারে, এই আশঙ্কা করা যেতে পারে। ব্যবসা বাণিজ্যের উপর তো প্রভাব পড়বে, কারণ যদি একটা আমরা উপমহাদেশকে যদি একটা আঞ্চলিক একক হিসেবে ভাবি, একটা ইউনিট হিসেবে ভাবি, যদি একটা এককের তার মধ্যে যদি একটা অংশের মধ্যে সমস্যা দেখা দেয়, ব্যবসা বাণিজ্যের উপরে তার প্রভাব তো পড়বে। এটা শোনা যাচ্ছে যে ব্যাংকিং সিস্টেমটাও হ্যাকিং করা হয়েছে, কাজেই সেটার প্রভাবও পড়তে পারে। সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের যে অর্থনৈতিক যে অবস্থান, সেটা খুব দ্রুত পড়বে। দেখুন, বাংলাদেশের এই কোটা বিরোধী আন্দোলন একান্তই তাদের ঘরোয়া বিষয়, বারবার এটা বলছি। এমনিতে
পশ্চিমী গণতন্ত্রগুলোর একটা বদভ্যেস আছে অন্যের জানলা দিয়ে উকি মারা, কিন্তু ভারত খেয়াল করে দেখুন শুরু থেকে সেই প্রবণতাটা সযত্নে এড়িয়ে চলছে। কিন্তু পাশের বাড়িতে যদি আগুন লাগে উদ্বেগ তো হবেই, কারণ একটা জিনিস তো আমরা ঘর পোড়া গরু, তো আমরা তো দেখেছি এই যে যৌবনের আবেগে এই যে আন্দোলন, এই আন্দোলনকে কিন্তু বহু ক্ষেত্রেই বিপথে পরিচালিত করার একটা প্রচেষ্টা থাকে, জানেন তো। অনেকে এইরকম আন্দোলনের মধ্যে মিশে যায়, তারপর নিজের স্বার্থ সিদ্ধি করে নেয়, মাঝখান থেকে আন্দোলনটা বদনাম হয়ে যায়। আমরা এটা বাংলায় দেখেছি ছাত্র আন্দোলনের ক্ষেত্রে, আর অন্য আন্দোলনগুলোর ক্ষেত্রেও দেখেছি। আলটিমেটলি অন্যদিকে ঘুরে গেছে গোটা বিষয়টা। তাই এক্ষেত্রেও এই রকম ছাত্রদের এই আবেগে মোরা আন্দোলনের ভিড়ে মিশে কোন ভারত বিরোধী শক্তি ভারতের ক্ষতি করার চেষ্টা করবে, একটা ভারত বিরোধী জিগির তোলার চেষ্টা করবে, পুরো জিনিসটার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে, সেদিকে নজর তো রাখতেই হবে। তাই বাংলাদেশের দিকে আমাদের সতর্ক নজর থাকবেই, হস্তক্ষেপ করার জন্য না, ওই আগুন থেকে নিজেদের ঘর বাঁচানোর তাগিদে। সেই সতর্কতা বজায় রেখেই এবার ঢাকা থেকে আমাদের নিজেদের দিকে, মানে কলকাতাদের দিকে একটু নজর ফেরাই। কিন্তু কলকাতার দিকে নজর ফেরালে সেই কথাগুলো তো বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। দেখুন, আগামীকাল 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। আগের সমস্ত সমাবেশের সঙ্গে এবারেরটার পার্থক্য কী? এটা কিন্তু কোনো কুইজের প্রশ্ন না, এটা প্রত্যেকবারই এই ধরনের সমাবেশের আগে এই প্রশ্নটা আমাদের মাথার মধ্যে আসে, কারণ সবসময় কিন্তু এটা খুব স্পেশাল করার চেষ্টা হয় তৃণমূলের তরফ থেকে। এবারও হবে। ওই বললাম পার্থক্য আছে, স্টেজের পার্থক্য। দুটো র্যাম্প থাকবে স্টেজে, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, আরেকটা না যা ভাবছেন সেটাও খানিকটা ঠিক, তৃণমূলের বিধায়ক সাংসদদের জন্য। দেখুন, লোকসভা ভোটের আগে ব্রিগেডে সভা করেছিল তৃণমূল, সেই সভাতেও কিন্তু র্যাম্প ছিল, কিন্তু তার মানে আপনারা ভাবছেন তো যে এটা তার নতুনত্ব কী হলো? একটা র্যাম্প ছিল, আড়াআড়ি আর লম্বালম্বিভাবে সেই র্যাম্প ধরে স্টেজ থেকে শটান জনতার মধ্যে চলে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই র্যাম্প ধরে হাঁটতে হাঁটতেই প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর প্রার্থীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটেছিলেন। হ্যাঁ, প্রথমে ভাবছিলাম যে র্যাম্পে হেঁটে লোকসভা ভোটে সাফল্য এসছে। আমাদের তো একটা ওই দেখবেন পরীক্ষার সময় বাড়ির থেকে বেরোনোর সময় দেখেছিলাম যে বাঁ পাশের জানলাটা খোলা ছিল, সুতরাং ওটা প্রত্যেকবার খোলা থাকতে হবে। বা খেলার সময় দেখবেন যে খুব টান উত্তেজনার ম্যাচ, এ তো ছোটোবেলায় রেগুলার হতো, তখন ক্রিকেটের একটা অন্য চার্ম ছিল, তখন দেখতাম উঠলেই আউট হয়ে যাবে, উঠবি না, বস থাকতে হবে, এরকম ব্যাপার আর কি। এগুলো আমরা নিজেরা বানিয়ে নিই। সুতরাং এই তৃণমূল হয়তো ওই র্যাম্পটাকে লাকি চার্ম মেনে নিয়েছে আর কি, এটা মানতেই পারে, এর মধ্যে কোনো অস্বাভাবিক কিছু নেই, হতেই পারে। যদিও খোঁজ নিয়ে জেনেছি ঠিক সেরকম ব্যাপারটা নয়, ওই সিঁড়ি ভেঙে যাতে তৃণমূল নেত্রী এবং প্রবীণ নেতাদের স্টেজে উঠতে না হয় সেজন্যই নাকি ওই ঢালু র্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, মানে প্রবীণদের জন্যই সুব্যবস্থা। এমনিতে ইদানিংকালে দেখবেন ওই গুগলে মাঝে মধ্যে বিভিন্ন জায়গা সম্পর্কে আপনি যদি জানতে চান তাতে এরকম লিস্ট দিয়ে দেয়, ওখানে কি কি সুযোগ সুবিধা আছে, তার মধ্যে এই প্রবীণদের জন্য হুইল চেয়ারে করে ওঠা বা প্রবীণদের ওঠার জন্য এরকম র্যাম্প এই ধরনের বা লিফট এই ধরনের সুযোগ সুবিধাগুলো আছে কিনা সেগুলো ইদানিংকালে সেগুলো মেনশন করে দেওয়া থাকে। আচ্ছা, এখানেও এই যে গোটা ব্যাপারটা একদম এই প্রবীণদের জন্য আলাদা করে এরকম সুবন্দোবস্ত, এটা কি সমাবেশের আয়োজনের দায়িত্বে প্রবীণরা রয়েছেন বলে? এটা কিন্তু অনেক নিন্দুকে এটা বলছেন, জানেন তো। আজ বিকেলে 21-এর সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তার পাশে যারা ছিলেন তাদের নামগুলো একবার দেখুন: সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, সবাই
প্রবীণ গোষ্ঠীর মানে মমতা ঘনিষ্ঠ এরকম ব্যাপারটা কি। যদি মমতা বন্দ্যোপাধ্যায় তো দলনেত্রী, সবাই তার দলে, তার আন্ডারে। এমনিতেও দেখলাম সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্যরা তারা তো ছিলেন, তারা তৃণমূল নেত্রীকে প্রণাম করেছেন, কিন্তু দাঁড়িয়েছিলেন একটু দূরে। দেবাংশুকে মুখ্যমন্ত্রী বলেছেন যে তৃণমূলের আইটি সেলকে আরও সক্রিয় হতে হবে। এটারও একটা তাৎপর্য আছে। মানে ইদানিং চারপাশে যা যা এই সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে সেগুলোকে আটকাতে গেলে আইটি সেলকে যে আরও সক্রিয় হতে হবে সেটা তো বোঝাই যাচ্ছে আর কি। তবে হ্যাঁ, তমলুকে দেবাংশু ভালো লড়াই করেছেন বলেও তারিফ করেছেন মুখ্যমন্ত্রী, এবং তার সঙ্গে আরেকটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। এটা আমার ধারণা দেবাংশু ভেতরে ভেতরে এইটার শোনার পর ফুটতে শুরু করেছেন, কারণ এই কথাটার মধ্যে একটা ইঙ্গিত আছে। বলেছেন হারের প্রতিশোধ 2026-এ নিতে হবে। মানে 2026-এ তাহলে দেবাংশু একটা চান্স পাচ্ছেন, এটা অন্তত উনি সবার আগে জেনে গেলেন। ওই এর আগে আমরা দেখেছিলাম মহুয়া মৈত্র ক্ষেত্রে যখন তার ওই সাংসদ পদ খারিজ হয়েছিল, তখনই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে মহুয়া মৈত্র জিতে দেখিয়ে দেবেন যে তার পাশে মানুষ আছেন, এবং সেই সময় নিশ্চিত হয়ে গেছিল যে মহুয়া মৈত্র ফের একবার তৃণমূলের প্রার্থী হচ্ছেন, এবং সেই অর্থে তিনিই ছিলেন তৃণমূলের প্রথম ওই সংসদ নির্বাচনে, লোকসভা নির্বাচনে প্রথম ঘোষিত প্রার্থী। তাহলে কোথাও গিয়ে দেবাংশুও কি প্রথম ঘোষিত প্রার্থী হয়ে গেলেন 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য? দেখা যাক সেটার এখন মানে একই সঙ্গে আমার ধারণা, বুঝলেন তো, ভেতরে ভেতরে ফুটছেন, ভেতরে ভেতরে প্রবল উদ্দীপ্ত হয়েছেন, আবার একই সঙ্গে ভেতরে ভেতরে টেনশনও শুরু হয়ে গেছে দেবাংশু। এদিন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রর সঙ্গেও মুখ্যমন্ত্রীর কথা বলাটা খুব ইন্টারেস্টিং, খুব সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ। তার কারণ ওনার এলাকা ওই মালদহের মানিকচকে বিদ্যুৎ সংকট নিয়ে ওই যে গ্রামবাসীদের অবরোধ, তারপর পুলিশের সাথে সংঘর্ষ, যাতে 2 গ্রামবাসী 3 পুলিশ আহত, সব মিলিয়ে তো একদম রণক্ষেত্র হয়ে গেছিল জায়গাটা। সেই সাবিত্রী মিত্রর সঙ্গে মুখ্যমন্ত্রী এই বিদ্যুৎ সংকট নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যারা এরকম করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সাবিত্রী মিত্র জানিয়েছেন যে গত 1.5 মাস ধরে ওই এলাকায় লোডশেডিং চলছে। সেটা নিয়ে অবশ্য মানে এই লোডশেডিং রয়েছে যেই মুহূর্তে বলে দিয়েছেন, তখন তো ওই অরূপ বিশ্বাস যে লিখিত একটা বিবৃতি দিয়েছিলেন যাতে বলা হয়েছিল বাংলায় লোডশেডিং হয় না, সেটা তো আবার কোথাও গিয়ে সর্বনাশ করে ছেড়ে দিলেন দাবিটা। তো যাই হোক, মুখ্যমন্ত্রী সেটা নিয়ে আলাদা করে কিছু বলেননি, কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন যে তার কানে গেছে গোটা কথাগুলো, কিচ্ছু তার কানে এড়ায় না, এটা আমরা দেখেছি। সাবিত্রী মিত্র আরও একটা কথা এই ফাঁকে বলে দিয়েছেন যে স্থানীয় এক কংগ্রেস নেতার উস্কানিতেই এই ঘটনাটা ঘটেছে। এবার এইটার পরিপ্রেক্ষিত মানে আগের কথাটা যেটা বলেছিলেন, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কাউকে ছাড়া হবে না, তাহলে সেই লিস্টে কি কি নাম যোগ হলো আমরা জানি না, কিন্তু এইটা তো দেখলাম যে শহীদ সমাবেশের মঞ্চের নিচে একটা ছবি তৈরি হলো, আর সেই ছবির কেন্দ্রবিন্দুতে যিনি রইলেন তার নাম যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার চারপাশে তার প্রবীণ সৈনিকরা। 21শে জুলাই সমাবেশ থেকে তৃণমূল নেত্রী ঠিক কী বলবেন, কোন রাজনৈতিক বার্তা দেবেন সেটা তো কাল বোঝা যাবে। নর্মাল কোর্সে এই রকম সময়ে এই একটাই টেনশন থাকে তৃণমূল কর্মীদের মনে, একটা জানার আগ্রহ প্রবল, কি বলবেন, কি হবে এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, আজকে ওই মানে কি বলবেন সেটার অপেক্ষাটা থাকবে, কিন্তু তার আগে তাদের বাকি সবার আরেকটা জিনিস আরেকবার জানা হয়ে গেল, তৃণমূলে এখনও একটাই নক্ষত্র, বাকিরা স্যাটেলাইট। এবার সেই স্যাটেলাইটের মধ্যে যারা বয়সে প্রবীণ তাদের কক্ষপথটাই নক্ষত্রের সবচেয়ে কাছাকাছি। শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন। ট্রেনে যারা আসবেন, ট্রেন তো আপনারা জানেন ওদের কিন্তু 15 দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম রেল পরিষেবা যেন ঠিক মতো থাকে। আমরা আবেদন করছি, আগাম বলে রাখছি,
আমাদের এখানে নেতা কেউ নেই, এখানে সবাই তৃণমূলের সহকর্মী। নেতা নয়, সবাই সহকর্মী। এই একটা কথাতেই কি পরিষ্কার হয়ে গেল না যে 21-এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াতেই বাকিরা থাকবেন? সহকর্মী তো তখনই হয়, একজনের সহকর্মী। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবেন এই টেনশনটাও কি ওই তৃণমূল কর্মীদের মনের মধ্যে নেই? আছে তো বটেই। দেখুন, এই দুটো মানে নর্মাল কোর্সে এবারেরটা এই আরেকটা পার্থক্য আগের বারের সঙ্গে। আগের বারগুলোর সময় কি থাকতো? নতুন কি ঘোষণা, এইটাই হচ্ছে লোকের একটা জিজ্ঞাসা থাকতো। এবার দুটো জিজ্ঞাসা, একটা ওই নতুন কি বলবেন, এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি থাকবেন, থাকলে তিনি কি করবেন, কি বলবেন। দেখুন, লোকসভা ভোট মিটতে না মিটতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরতি ঘোষণা করেছিলেন আর কি, একটা সাময়িক বিরতি জানিয়েছিলেন। বিশেষ প্রয়োজনে রাজনীতি থেকে আপাতত একটা সাময়িক ছুটি নিচ্ছেন। বা সেই বিশেষ প্রয়োজনটা যে চিকিৎসাজনিত সেটাও তো চাপা থাকেনি, সবাই মোটামুটি জেনে গেছিলেন। এবার কালই কলকাতায় ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দেখুন, কাল ধর্মতলায় যারা আসবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে আসবেন নিঃসন্দেহে, বাকিরা হয়তো শুধুই সঙ্গতে থাকবেন। কিন্তু এটাই তার মধ্যে আর কি দু চারটে যেই প্রশ্ন হয়ে উকিঝুঁকি মারছে, তার মধ্যে দিয়ে কি অভিষেক নিজেকে একটু আড়ালে রেখে কোথাও গিয়ে এই সত্যটাই প্রতিষ্ঠা করে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নেতৃত্বে, তিনি পুরো রাজ ধরে রেখেছেন, এ নিয়ে কোনো সন্দেহ বা দ্বিধা দ্বন্দ্বের কোনো অবকাশ নেই। দেখুন, একটা দলের ক্ষেত্রে এই দ্বিধার জায়গাগুলোই কিন্তু সংশয় তৈরি করে এবং তার থেকে দ্বন্দ্ব তৈরি হয়। অভিষেক কি দলের মধ্যে এখন বিভিন্ন জায়গায় যে অন্তর্দ্বন্দ্ব দেখা যাচ্ছে সেটা যাতে একটু ধামাচাপা পড়ে সেই জন্যই নিজেকে আড়ালে রাখছেন। দেখুন, কলকাতার যে কটা জায়গায় তৃণমূল কর্মীদের রাখা হয়েছে সেই সমস্ত জায়গায় গিয়ে আমাদের রিপোর্টাররা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউটও আছে। কিন্তু কালকের মূল মঞ্চে মুখ তো শুধু একটাই, তৃণমূল নেত্রী। তিনিই মুখ্য, তিনিই প্রধান। অভিষেকও কি নীরবে থেকে সেই সহজ সত্যটাকেই প্রতিষ্ঠিত করছেন? আসলে কখনো কখনো না সহজ সরল সত্যকেও মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়। কারণ এমনিতে যদি আপনি এই প্রশ্নটা করেন, তৃণমূলের যে কোনো নেতা বলবেন, আরে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই জায়গাটায় দাঁড়িয়ে এটা খুব সহজ সরল তারা বলছেন বটে, কিন্তু মানুষ ওইভাবে দেখছে কি না সেটাও তো ভাবার বিষয়। তাই হয়তো এইভাবে মানুষের চোখে আঙুল দিয়ে সহজ সরল সত্যটা দেখিয়ে দিতে হচ্ছে। বিশেষ করে পঞ্চায়েত ভোট বা পুরো ভোটের আগে যেভাবে তৃণমূলের রাশটা শক্তভাবে অভিষেক ব্যানার্জি ধরেছিলেন, যেভাবে সেনাপতির শিলমোহরেই তৃণমূলের প্রার্থী চূড়ান্ত হচ্ছিল, তাতে অনেকেই কিন্তু ভেবেছিলেন যে তৃণমূলে ব্যাটন বদলটা হবেই, প্রায় হয়ে গেছে, এরকম একটা ভাব তৈরি হয়ে গেছিল। কিন্তু সেটা যে আদপে সত্যি নয়, ব্যাটনটা যে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়েরই হাতেই, সেটাও কি অভিষেকই বুঝিয়ে দিচ্ছেন। তৃণমূল পরিবার নেত্রীর কাছ থেকে আগামী কর্মসূচির দিক নির্দেশ নেবেন। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এত মূল 21শে জুলাই আন্দোলনটা তো তাকে ঘিরেই হয়েছে। একুশে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ, শ্রদ্ধা, আবেগ আর উৎসবের কোলাজ। 21 মানেই তৃণমূল, হয়তো তার থেকেও বেশি। 21 মানেই এক লড়াকু নেত্রীর উত্তরণ। বাংলার ক্ষমতায় তখন জ্যোতি বসুর সরকার। বুথ দখল, ছাপ্পা, রিগিংয়ের অভিযোগ কংগ্রেসের। যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির ডাক, সচিত্র পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানের ডাক। প্রথমে কর্মসূচির দিন ঠিক হয়েছিল 14ই জুলাই। প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসানের প্রয়াণে দিন বদল করে 21শে জুলাই করা হয় আন্দোলনের দিন। সকাল 10টা থেকে কলকাতার 5 জায়গা থেকে জমায়েত শুরু হয়েছিল। আন্দোলনে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে সেদিন ছিলেন সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্ররা। পুলিশের সঙ্গে ধুন্ধুমার শুরু হয়ে যায় যুব কংগ্রেস কর্মীদের। পুলিশের গুলিতে 13 জনের মৃত্যুর অভিযোগ ওঠে।
এর পরের বছর অর্থাৎ 94 থেকে শহীদ তর্পণ দিবস পালন করতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার 5 বছরের মধ্যেই 1998-তে কংগ্রেস ছেড়ে বেরিয়ে নিজের দল তৈরি করলেন তিনি। যুব কংগ্রেস নেত্রী থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে উত্তরণ ঘটল 1 জানুয়ারি। সঙ্গে পেলেন এক ঝাঁক কংগ্রেসের সহকর্মীকে। তারপর বাকিটা ইতিহাস। সিঙ্গুর হোক বা নন্দীগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ, তিনি আন্দোলনের সব কিছু। 2011-র পরিবর্তনের পর থেকে 21-এর শহীদ দিবস জনতাকে জয় উৎসর্গের দিন। বিজয়ের সেলিব্রেশনটা গত 13 বছর ধরে অপরিবর্তিত। আমরা জয়টা ডেডিকেট করব প্রতিবারের মতো 21শে জুলাই, কারণ ওই দিনটা আমাদের শহীদ তর্পণের দিন, ওটা জনগণকে ধন্যবাদ জ্ঞাপনের দিন। লোকসভা ভোটে বিজেপিকে 12তে আটকে দিয়ে তৃণমূল একাই 29 পেয়েছে। 4-4টে উপনির্বাচনেও তৃণমূল 4-4 করতে পেরেছে। এবার 2026-এর রুটম্যাপ, যে রুটম্যাপে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মুখ তেমন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তো রয়েছেন, সেটা মনে করাতে ভুলছেন না তৃণমূলের নেতারা। আগামী দিন দল কিভাবে চলবে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কি হয়, সেগুলো কর্মীরা শুনবেন। বারবার জয়, সঙ্গে বরাবরের দ্বন্দ্ব। 21-এর মঞ্চে নবীন প্রবীণের সেই দ্বন্দ্ব দূরে রেখেই ফের একবার একজোট হওয়ার আহ্বান, দিশা দেখাবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন ফিরহাদ হাকিম। আমরা নবীন প্রবীণ এটা মানি, আমি সত্যি প্রবীণ, কিন্তু আমি তো নবীনকে নিয়ে সবসময় ঘুরি। মমতা ব্যানার্জি ক্ষমতা দখলের লড়াইয়ের একটা অংশ হিসেবে 21শে জুলাইকে যারা দেখতে চান, তারা মমতা ছাড়া আর কাউকে রাখতে চান না, ফলে অভিষেকের সেখানে কোনো প্রশ্ন ওঠে না। যদিও আমি মনে করি না যেটা আমাদের বা মানুষের কাছে বিবেচ্য বিষয়। দেখুন, 21শে জুলাইয়ের আয়োজন বোঝাচ্ছে তৃণমূল তাদের বেসিকে মানে গোড়ায় ফিরে এসছে, কিন্তু তা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাপ কি কালকে সমাবেশে একদম থাকছে না? থাকছে, চিন্তা করবেন না। লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর ওই দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে যে ইন্ডিয়া জোটের বৈঠকটা বসেছিল, সেই বৈঠকে তৃণমূলের প্রতিনিধিত্ব করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনে আছে আপনাদের? এবার জোট বৈঠক সেরে অভিষেক কিন্তু আরেকটা কাজ করেছিলেন, তিনি অখিলেশ যাদবের সাথে দেখা করেছিলেন। এবার 2016 সালে অখিলেশ ওই হঠাৎ করে বিরাট নাম হয়ে উঠেছিলেন সমাজবাদী পার্টিতে, তাকে কেন্দ্র করে বিরাট আলোড়ন উঠেছিল, সবাই বলতে শুরু করেছিল অখিলেশ লাও। তারপর দল ভাগ হয়ে গিয়ে প্রতীক নিয়ে কমিশন পর্যন্ত ছোটাছুটি, সে বিরাট কাণ্ড। এখন মুলায়ম নেই, অখিলেশই সর্বেসর্বা। তার নেতৃত্বেই এই লোকসভা নির্বাচনে বিজেপিকে উত্তরপ্রদেশে ধাক্কা দিয়েছে সপা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও 1 মাস আগে দিল্লিতে সেই অখিলেশ যাদবের সঙ্গেই দেখা করেছেন। দেখুন, আঞ্চলিক দলগুলোর সঙ্গে সমান্তরাল সম্পর্কের যে লাইন, সেটা দিল্লিতে অভিষেক টেনেছিলেন, আর সেই লাইন ধরেই কাল তৃণমূলের সমাবেশে হাজির হচ্ছেন অখিলেশ যাদব। এবার সমাজবাদী পার্টি সুপ্রিমোর 21শে জুলাইয়ের মঞ্চে থাকার দুটো গুরুত্ব: এক, কংগ্রেসকে বার্তা পৌঁছানো যে প্রয়োজনে তোমাকে ছাড়াই আঞ্চলিক দলগুলো একটা বিরোধী ফ্রন্ট গড়ে নিতে পারে, আর 2, শহীদ সমাবেশের তাৎপর্যটাকে জাতীয় স্তরে প্রতিষ্ঠিত করা। মানে আগামীকাল যারা ওই চিড়িয়াখানা, ইকো পার্ক, ভিক্টোরিয়া এসবের মায়াঠায়া কাটিয়ে শেষ পর্যন্ত ধর্মতলায় পৌঁছবেন, সেই সব তৃণমূলের কর্মীরা তার মানে শুনবেন যে তাদের নেত্রী শুধু 26-এর বিধানসভা লড়াইয়ে সুর বাঁধবেন না, দিল্লিতে মোদি বিরোধী লড়াইয়ের সুরটাকেও লোকসভা ভোটের পর ফের নতুন করে বাঁধবেন। আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে, অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। ইন্ডিয়া জোট ক্রমশ তারা জায়গা শক্ত করছে, একটা প্রতিফলন তো হবেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। অখিলেশ যাদব তিনি আছেন, সুতরাং এটা তো থাকবেই। সুতরাং সুরটা সর্বভারতীয় ক্ষেত্রেও যে অনুরণিত হবে, সেটা আসবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অখিলেশ যাদবকে উনি জানাতে পারেন আমন্ত্রণ, শক, হুন, পাঠান, মোগল এক দেহে হলো লীন, তবেই তো জমবে। বাংলার ভাইপোকে নিয়ে তো শুধু হচ্ছে না, এখন ইউপি থেকেও ভাইপো আনতে হবে।
মায়াবতীর ভাইপো। নিশ্চিতভাবে দিল্লির রাজনীতির অলিন্দের সব সূত্রের খবর, নির্ভরযোগ্য খবর, নরেন্দ্র মোদীর সরকার, এনডিএ সরকার বেশি দিন ক্ষমতায় নেই। অভ্যন্তরীণ বিবাদে এই সরকারের পতন ঘটবে, এই সরকার থেকে অনেকে বেরিয়ে আসবে এবং বিকল্প সরকার, ইন্ডিয়া জোটের সরকার দেশের দায়িত্ব নেবে। অভ্যন্তরীণ বিবাদ কথাটা এই সমস্ত বিষয়ের মধ্যে না আসাই ভালো, কারণ ওই ইন্ডিয়া জোট দায়িত্ব নেওয়ার কথা বললেন না কুণাল ঘোষ, ইন্ডিয়া জোটের শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত পুরোটাই তো অভ্যন্তরীণ বিবাদ। এ তো শুরুতে বিবাদ, মাঝে বিবাদ, শেষে বিবাদ, বিবাদের তো কোনো শেষ নেই। এই যে তৃণমূলের মঞ্চে অখিলেশ যাদবের উপস্থিতি, এটা কি আদৌ নরেন্দ্র মোদীকে কোনো দুশ্চিন্তায় রাখবে? দেখুন, লোকসভায় বিরোধী সাংসদ সংখ্যা 235, তার মধ্যে কংগ্রেস একা 100, বাকিরা 135। এবার এই 135কে বাদ দিয়ে 100-র শক্তি নিয়ে বিজেপি কি কোনোভাবে ভাববে, একই রকমভাবে ভাববে? দেখুন, রাজনীতিতে যেহেতু হয় না বলে কিছুই হয় না, তাই আমি ভবিষ্যতে যদি বিরোধী জোটে ফাটল ধরে, কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক দলগুলোর দূরত্ব তৈরি হয়, এই রকম একটা প্রেক্ষাপট যদি তৈরি হয়, তাহলে কিন্তু অখিলেশ আর অভিষেকের ওই দিল্লির বৈঠক আর কলকাতায় অখিলেশের উপস্থিতি, এই দুটোকে একটা এক সরল রেখায় দেখতে পাবেন, জানেন তো। এবং সেইটার কথা মাথায় রেখে এই কংগ্রেসের নেতারা যদি অখিলেশের এই উপস্থিতিকে যদি এখন সন্দেহের চোখে দেখতে থাকেন, তাহলে কি তাদের দোষ দেওয়া যাবে? অবশ্য ভবিষ্যতের গর্ভে যে প্রশ্ন লুকিয়ে আছে, সে প্রশ্নটা আপাতত সেখানেই থাকতে দিন। আমরা একটু বর্তমানের দিকে তাকাই। বর্তমান বলছে 21শে জুলাইয়ের মঞ্চে আঞ্চলিক, মানে একেবারে লোকাল কিছু অস্বস্তি তৃণমূলের জন্য থাকছে। অস্বস্তি এক, যে প্রতিশ্রুতি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন, সেগুলো পালন করার ব্যাপারে তৃণমূল নেতাদের মধ্যে বিশেষ ইচ্ছে টিচ্ছে আছে বলে তো মনে হচ্ছে না। এক জিনিসপত্রের দাম ওই বাজারে টাস্কফোর্স ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওই 10 দিনের সময়সীমা দিয়েছিলেন, পার হয়ে গেছে, বিশেষ দাম টাম কমেনি। আমরা দেখেছি ওই মাঝে মধ্যে এই টাস্কফোর্স গেলে কিছু দাম কমিয়েছিল, যেই তারা ওখান থেকে বাজার থেকে বেরিয়ে গেছেন, দাম যেখানে ছিল সেখানে পৌঁছে গেছে। অথচ এর আগে দেখুন, তৃণমূল কর্মীরা তারা পর্যন্ত ঝাঁপিয়ে পড়েছিলেন যাতে দাম কমানো যায়। দাম কমেছিল তখন, এবার কমেনি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকারি জমি রক্ষা করতে বলেছিলেন যারা জবরদখল করে আছেন তাদের হাঁটাতে, বলেছিলেন যারা বেআইনি নির্মাণ করেছেন সেই সমস্ত বাড়ি, বেআইনি নির্মাণ ভেঙে দিতে। কিন্তু দেখুন, গজলডোবায় সরকারি জমিতে যেমন রিসর্ট হয়েছে, তেমনি ডুয়ার্সেও মূর্তি নদীর তীরে জমি দখল করে বেআইনি রিসর্ট গজিয়ে উঠেছে বলে তো অভিযোগ উঠেছে। গজলডোবায় বেশ কিছু রিসর্ট প্রশাসন ভেঙেছে, সেটা ঠিক, কিন্তু সেখানেও তো আবার আমরা ওরার অভিযোগ উঠেছে। বলা হয়েছে তৃণমূল নেতাদের ওই রিসর্টগুলোর দেওয়াল টেওয়ালই শুধু ভাঙা হয়েছে, কিন্তু বিজেপির লোকেদের যেখানে রিসর্ট রয়েছে সেগুলো বেমালুম পুরোটাই ভেঙে দেওয়া হয়েছে। ভাঙার তো কথাই, কিন্তু সে তো সব কটাই ভাঙা পড়ার কথা ছিল, বাকিগুলো কেন পড়েনি সেটা কার সদিচ্ছায় সেটা তারাই বলতে পারবেন। দেখুন, তৃণমূল নেতাদের জমি দখল যদি অস্বস্তির 1 নম্বর কারণ হয়, তাহলে অস্বস্তির দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণ তৃণমূলের ওই জমিদাররা। লোকসভা ভোটের আগে জমিদের এই হটানোর স্লোগান তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা মনে হচ্ছে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন বলেই তিনি এই অভিযোগটা তুলেছিলেন। মানুষের টাকা আটকে প্রধানমন্ত্রীর বাসভবন আজকে হচ্ছে, কিন্তু মানুষের ছাদের টাকা বন্ধ, মানুষের পারিশ্রমিক বন্ধ। বিজেপির জমিদারির পতন আগামী দিন বাংলা থেকে হবে, এবং দিল্লির বুক থেকে দাঁড়িয়ে আমরা এই চ্যালেঞ্জ আজকে মোদী সরকারকে দিয়ে যেতে চাই। দেখুন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জমিদারির কথা বলেছিলেন, কিন্তু সেটা বিজেপির নাম দিয়ে বলেছেন। বিজেপির জমিদাররা, বিজেপির জমিদারি, সেটা উচ্ছেদ করতে বলেছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি জমিদারির আসল কুফলটা আমরা কোথায় টের পাচ্ছি সেটাই পরিষ্কার করে দিলেন। গত জুন মাসে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন মনে আছে? এটা জমিদারি নাকি? স্ট্রেট বলে দাও যে এটা কারো জমিদারি নয়। এবার সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো বিরোধী নেতাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেননি, যাদের উদ্দেশ্য করে এই বার্তা
তারা সবাই তৃণমূলের নেতা মন্ত্রী। সেক্ষেত্রে ওই সল্টলেক রাজারহাটে জবরদখল নিয়ে যেরকম সুজিত বসুর নাম করে আক্রমণ করেছিলেন, তেমনি ডাবগ্রাম ফুলবাড়ির সরকারি জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রী ওই শিলিগুড়ির মেয়র গৌতম দেবকেও কিন্তু ছেড়ে কথা বলেননি। কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায় যত ফাঁস শক্ত করছে, ততই তৃণমূলের অস্বস্তিগুলো অন্য দিক দিয়ে বেরিয়ে আসছে। মানে এটা দেখবেন, হাতে একবার মুঠো করে শক্ত করে বালি ধরার চেষ্টা করে দেখুন, আপনি যত শক্ত করবেন দেখবেন চারপাশ থেকে পিছলে পিছলে বালি বেরিয়ে আসছে। ভেতরে ভেতরে কোথাও গিয়ে যদি একটু ভঙ্গুর দশা হয়, তাহলে তো এরকমই হওয়ার কথা। 2021-এর সমাবেশের ঠিক আগে এখন একটা ক্লিনিং প্রসেস চলছে, চারপাশে একটা ইমেজ। ওই দেখবেন যে কোনো বড় কিছু হওয়ার আগে, অনুষ্ঠান হওয়ার আগে মূর্তি টুর্তিগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, বাড়িতে রঙের প্রলেপ পড়ে, এগুলো হয়। এবারের এই 21-এ সমাবেশের ঠিক আগে ঠিক একইভাবে তো ভাবমূর্তি পরিষ্কারের কাজ চলছে বলে মনে হচ্ছে। খেয়াল করে দেখুন, এই যে পর এক ধারসে যাদের গ্রেপ্তার করাটা বাকি ছিল, তারা সবাই কিন্তু গ্রেপ্তার হয়ে গেলেন। গ্রেপ্তার হওয়ার জন্যই যেন বসেছিলেন। জামাল সর্দার, রাহুল গুপ্তা, রাহুল মনে আছে, আরিয়াদহের তৃণমূল কর্মী, জয়ন্ত সিংয়ের সাগরেদ, ওই তালতলার স্পোর্টিংয়ের ঘরে যে সালিশি বসাতো জায়েন্টরা, তার অন্যতম বিচারক ছিল রাহুল। আজ থেকে বছর 3 আগে এই রাহুলের বাড়িতেই চুরি হয় এক সন্দেহভাজনকে তুলে নিয়ে গিয়ে তুলোধনার মতো করে পেটানো হয়েছিল ওই তালতলা স্পোর্টিংয়ে। জয়ন্ত ধরা পড়লেও রাহুল কিন্তু এতদিন পালিয়ে বেড়াচ্ছিল এবং অসাধারণভাবে পালাচ্ছিল, জানেন তো। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এর ফাঁকে বিয়ে পর্যন্ত নাকি সেরে নিয়েছে জয়ন্ত সিংয়ের এই সাগরেদ। অবশেষে রাহুলকে গ্রেফতার করেছে পুলিশ, আর একই দিনে ধরা পড়েছে জামাল সর্দার। এই 2 গ্রেফতারিতে ইমেজটা ক্লিন হয়ে যেতে পারতো শাসক দলের, কিন্তু মুশকিল কি জানেন, এটা তো একটা ওই চালার একটা ফুটো সারানোর পর ফের অন্য পাশের একটা ফুটো দিয়ে জল পড়ার মতো বিষয়। এটাই তো দেখছি এখন। ধরা পড়ার পর সোনারপুরের তৃণমূল কর্মী ওই জামাল কি দাবি করেছে জানেন? সরকারি জমি যারা দখল করেছে তাদের বিরুদ্ধে সে হাইকোর্টে মামলা করেছিল বলেই তার বিরুদ্ধে নাকি চক্রান্ত হচ্ছে, তাকে ফাঁসানো হচ্ছে। মানে জামাল আবার কামাল করলেন। প্রথমত মুখ্যমন্ত্রী বলার পরেও সোনারপুরে সরকারি জমি যে দখলমুক্ত করতে প্রশাসন কিচ্ছু করেনি, এই প্রশ্নটা তোলার সুযোগ করে দিলেন। আর দ্বিতীয় প্রশ্নটা অবশ্য জামাল সর্দারের নিজের জন্যে। জামালের মা, ভাই এরাও কি সরকারি জমি দখল করেছেন? কারণ তারাও তো অভিযোগ করেছেন জামালের ভয়ে তারা তটস্থ হয়ে থাকতেন সব সময়। বোনের বিয়ের দিন নাকি বাড়িতে হামলা চালাতে গেছিলেন জামাল, এটা নিজের দাদাকেও মারধর করেছিলেন, এটাও তো তার ওই বাড়ির লোকজনই বলেছেন। তাহলে তারাও কি সরকারি জমি দখল করে বসে আছেন? মানে জামালের কথা মানলে তো তাই ধরতে হয়। জামালের মা, ভাই এরা কিন্তু ভাঙাচোরা ঘরে থাকেন। সরকারি জমি দখল করে যদি সেইখানে কুড়ে ঘর গড়ে ওঠে, তাহলে বলতে হবে জামালের পরিবার একদম ব্যতিক্রমী, দূরদৃষ্টি সম্পন্ন। জামালের পরিবার সরকারি জমি দখল করেই ভাবে কাঁচা বাড়িতে, ভাঙা বাড়িতে রয়েছেন। তারা হয়তো জানতেন যে একদিন বাংলার এই বেআইনি নির্মাণ আর জবরদখল তুলতে বুলডোজার নামবে। তারা তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি, যারা বাইট দিয়েছিল তাদের বিরুদ্ধে 62/24 হাইকোর্টে মামলা করেছি। সরকারি জায়গার উপর তারা সবাই বাড়ি করে বসে আছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফাঁসানো হয়েছে। এটা ঠিক আছে, আপনি কি সালিশি সভা বসাতেন? এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে, সম্পূর্ণ চক্রান্ত। মহিলাও তো অভিযোগ করছে। বারুইপুর আদালতে পেশ করে তাকে হয়তো পুলিশ আপাতত ঢোকাবে, তারপরে বেরিয়ে গিয়ে আবার সে তার সরিয়া আদালত চালাবে। সে তখনকার হর্তাকর্তা বিধাতা খলিফা হয়ে গেছে, সেখানে সে যা চাইবে তাই করবে। পুলিশ প্রশাসন কোথায়? কেন মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আসার পর তারপরে পুলিশ প্রশাসনের ঘুম ভাঙছে বারবার? এসিবি হোক, জায়েন্ট হোক, ইত্যাদি ইত্যাদি, কি জামাল হোক, কি সাদ্দাম হোক, তো সব তৃণমূলের নেতাদের সঙ্গে যেমন এদের সম্পর্ক, তেমন আধিকারিকদের সঙ্গে এদের সম্পর্ক। তৃণমূলের আশীর্বাদ মাথায় নিয়ে তৃণমূলের হয়ে মানুষের উপরে নানান আক্রমণ, অত্যাচার করা বাহিনী, এটাই কিন্তু তৃণমূলের মূল শক্তি। এরা দুষ্কৃতিকারী, এটা দুষ্কর্ম করে, অপরাধ করে, আর শাসক দলের ছায়াতে থাকার চেষ্টা করে।
এরা পদে নেই, পদাধিকারীদের আশেপাশে ঘোরে। পদে নেই কিন্তু পদাধিকারীদের আশেপাশে ঘোরে। জয়প্রকাশ মজুমদার এটা কি বলে বসলেন বলুন তো? এটা কি হলো? জামাল সর্দারদের তৃণমূলের থেকে দূরে সরাতে গিয়ে তিনি তো আরও কাছে টেনে নিয়ে আসলেন। অবশ্য জয়প্রকাশ মজুমদারেরই বা দোষ কি? বিভিন্ন দিক থেকে যদি জল বেরোতে শুরু করে তাহলে কোন ছিদ্রটা তিনি বন্ধ করবেন বলুন তো? একটা আটকাতে গেলে তো আরেকটার থেকে জল বেরিয়ে যাচ্ছে। বললাম না, এটা যে শুধু রাজনীতিতেই হচ্ছে এমনটাও কিন্তু নয়। এই যে একটা ছিদ্র ঢাকতে গিয়ে আরেকটা ছিদ্র প্রকাশ পাওয়া, সেটা কি আমাদের সমাজেও দেখা যাচ্ছে না? আরও স্পষ্ট করে বললে আমাদের সমাজটাও কি ভাঙনের মুখে দাঁড়িয়ে নেই? এতক্ষণ তো নানান আশঙ্কার কথা বললাম, কিভাবে রাজনীতির সাথে দুষ্কৃতি, এদের যোগের কথা বললাম, কিভাবে বাইরের থেকে আমাদের জন্য কি কি আশঙ্কা দানা বাঁধছে তার কথা বললাম। সব কিছুই আমাদের ভবিষ্যৎকে কেন্দ্র করে, তাই না? কিন্তু সেই ভবিষ্যৎটাই যখন আমাদের জন্য বড় আশঙ্কা তৈরি করে, তখন তো বড় দুঃসময় মনে হয় সামনে আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের ভবিষ্যৎ কারা? যারা এখন বড় হচ্ছে একটু একটু করে। বড় হওয়ার তো অনেকগুলো ফেজ থাকে, তাই না? কিন্তু সব থেকে মারাত্মক ওই বয়ঃসন্ধির সময়টা। অনেক অজানা জিনিস, অনেক কৌতূহল, অথচ উত্তরগুলো পাওয়ার সুযোগটা কম। হাজার চেষ্টা করেও এই স্কুলগুলোতে এখনও সেক্স এডুকেশন চালু করা যায়নি, অথচ এর মধ্যেই হাতে চলে এসছে এমন একটা জিনিস, সে তো গোটা বিশ্বের জ্ঞান ও ভাণ্ডার হাতের মুঠোয়। মোবাইল, রিলস আর শর্টসের অবারিত দুনিয়া। গুগল দাদা বসে আছেন সমস্ত প্রশ্নের জবাব দিতে। মাধ্যমিক একটা রচনা খুব আসতো জানেন তো, বারবার আমরা তখন অবশ্য আমাদের বাবা মারা বারবার বলতেন পড়ে যাও কিন্তু পারলে না লিখো, কারণ এটা খুব ক্লিশেড হয়ে গেছে, সবাই লেখে আর কি, এরকম ব্যাপার আর কি। সেটা ওই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিষয়টা আসলে আমাদের ছোটোবেলায় প্রাসঙ্গিক ছিল জানেন তো। তখন অনেক রকম আবিষ্কার হচ্ছে, অনেক পরিবর্তন হচ্ছে। এখন এখন আমরা এত অভ্যস্ত হয়ে গেছি, এই সাবজেক্টগুলো আর খুব একটা আসতো না, কিন্তু এখন মনে হচ্ছে সে আরও বেশি প্রাসঙ্গিক হয়েছে এই আজকের যুগে, এই এআই এর যুগে। কেন বলছি? চার পাঁচটা বলাচ্ছে, আজকের ঘটনাটা বলাচ্ছে আমাদের দিয়ে জানেন তো। আজকে কি ঘটেছে জানেন? বেহালার এক স্কুল ছাত্র, ক্লাস 10-এর ছাত্র, সে তার স্কুলেরই বড় দিদিদের ছবি জোগাড় করেছে, আর তারপর মোবাইলে ওই এআই এর কথা বললাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা ব্যবহার করে ওই ছবিগুলোকে, তার ওই দিদিদের ছবিগুলোকে নগ্ন ছবিতে বদলে দিয়েছে, আর তারপর চারপাশে ছড়িয়েও দিয়েছে। অভিযোগ দায়ের হয়েছে এবং তারপর আইন মাফিক পুলিশ যা যা করার তা তো করেছে। এটা ভালো, এটা সবার জানা দরকার যে পুলিশ কিভাবে এই সমস্ত ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেয়। কিন্তু একটা ঘটনাকে শুধু বিচ্ছিন্ন ঘটনা ভেবে এড়িয়ে যাওয়া কি সম্ভব? এটা কি সত্যিই বিচ্ছিন্ন কোনো ঘটনা? এই ঘটনাটা কেন ঘটলো, এই ঘটনাগুলো কেন ঘটছে, তার তত্ত্ব তালাশ এখনই যদি শুরু না করি দেরি হয়ে যাবে না? দেখুন, যে প্রজন্মটা বড় হচ্ছে তারা কিন্তু মাঠে যাওয়া ভুলেই গেছে। মাঠে যাওয়া মানে সবাই ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, সেটাও না। অনেক কিছু খেলা ছিল আমাদের ছোটোবেলায়, ছেলে মেয়ে সবাই খেলতো। দোষ মনে হচ্ছে জানেন তো সব তরফে। পাড়ার মাঠগুলো সব জবরদখল হয়ে ফ্ল্যাট উঠে গেছে, আবার পাড়ায় অনেক মাঠ আছে সেখানে বড় অনুষ্ঠান, বড় টুর্নামেন্ট বা নেতাদের বড় বড় ভাষণ টাষণ দেওয়ার জন্য সারা বছর ঘেরা থাকে। তাও যেখানে মাঠ আছে সেখানেও কি ছেলেমেয়েরা যাচ্ছে? খুব কম। একটা ছবি ভাইরাল হয়েছিল, দেখছিলাম, আর নিজে অদ্ভুতভাবে নিজেদের সময়ের সাথে মেলাচ্ছিলাম জানেন তো। পাশাপাশি সব বন্ধুরা বসে আছে কিন্তু কেউ গল্প করছে না, সবাই যে যার মোবাইল সার্ফ করতে ব্যস্ত। ঘরে ঘরে এটাই তো ট্রেন্ড। নিজেদের ঘরের দিকে তাকান, এক ছবি। দেখুন,
এটা ঘটনা, এটা ভুলে গেলে চলবে না যে এই কোভিডের লকডাউন পর্বে ছোটদের হাতে আমরাই মোবাইল তুলে দিচ্ছি, বাধ্য হয়েছি দিতে, কারণ অনলাইন ক্লাস ছিল। আর এবারও গরমের ছুটির আগে যখন অত্যধিক গরম পড়ে গেছে তখনও কিন্তু অনেক বেসরকারি স্কুল অনলাইন ক্লাস হয়েছে, মানে ওই যে চালু হয়ে গেছে এখন অনলাইন ক্লাসটাই কিন্তু একটা নিয়ম হয়ে গেছে। সুতরাং স্কুলের প্রয়োজনে, শিক্ষার প্রয়োজনে ছোটদের হাতে মোবাইল দিতে হয়েছে। এবার এখন হঠাৎ করে সেটা ছিনিয়ে নেব ঠিক করলে কাজটা অত সহজ হবে? অথচ মজা কি জানেন, এই যে প্রযুক্তি, এই প্রযুক্তিতে সব থেকে বেশি পারদর্শী হচ্ছে এই বয়সের ছেলেমেয়েরাই, ছোটরা। তারা এই প্রযুক্তি নিয়ে যে পরিমাণ খেলা করতে পারে এবং ছেলে খেলা করতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এখন পর্যন্ত গোটা বিশ্বে যত হ্যাকার ধরা পড়েছে তাদের বেশিরভাগেরই বয়স কিন্তু খুব অল্প। সুতরাং বুঝতে পারছেন এই প্রযুক্তিতে পারদর্শিতাটা এই ছেলে মেয়েদের সহজাত। মুশকিল হচ্ছে সেটা কখন ভালো কাজে ব্যবহার হচ্ছে আর কখনো খারাপ কাজে। কিছু বাচ্চার স্ক্রিন অ্যাডিকশন থাকে এবং বাচ্চারা আজকালকার দিনে যেহেতু খুব ছোটবেলা থেকেই ইন্টারনেটে অভ্যস্ত হয়ে যায়, তারা টেকনোলজিক্যালি তাদের বাবা মার থেকে অনেকটা অ্যাহেড থাকে। সেই ক্ষেত্রে বাবা মাদেরও কিন্তু ট্রেনিং দরকার। আজকাল যা দিনকাল এসে গেছে, বাবা মাদের টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হওয়াটা দরকার এবং পেরেন্টাল কন্ট্রোল যে ব্যাপারটা আছে, অর্থাৎ বাচ্চাটা কি দেখা উচিত কি দেখা উচিত না, এর উপরে একটা নজরদারি কিন্তু রাখা দরকার। যেমন নিষিদ্ধ বস্তুর প্রতি এই বয়সে একটা আকর্ষণ থাকে, সেই আকর্ষণ থাকাটা স্বাভাবিক, সেটা আগেও ছিল, ভবিষ্যতেও হয়তো থাকবে। কিন্তু আজকের দিনে প্রযুক্তির মানে অত্যধিক উন্নতি এবং খুব দ্রুত গতিতে এই উন্নতি, সেই উন্নতির যে ইকুইপমেন্টসগুলো, যে যন্ত্রগুলো, যে পদ্ধতিগুলো, সেগুলো বাচ্চাদের কাছে কিন্তু সঠিকভাবে উপস্থাপিত নয়। আজ থেকে লাস্ট 5-6 বছর বা কোভিডের আগেও অবধি যেটা আমরা দেখেছি, বাচ্চারা ছুটি হওয়ার পরে ওরা বসে থাকতো কখন ছুটি হবে, কখন গিয়ে ওরা স্কুলে মানে বাড়ি ফিরবে, বাড়ি ফিরে খেলাধুলো করবে। এখন ওরা বাড়ি ফেরে ফোন দেখার জন্য, ওদের খেলাধুলোটা বন্ধ হয়ে গেছে এবং তার জন্যে অনেকটাই দায়ী কিন্তু ফোন। এখন দেখবেন খেলার মাঠ হার্ডলি বাচ্চাদের দেখা যায় এবং তাদের জেদ করতে, আমরা যখন জেদ করে আমরা ফোনটা দিয়ে দিই, কিন্তু আমরা ভাবি না যে ফোনেরও একটা বাজে সাইড আছে। কীরকম অনায়াসে এই ছোটদের এত দোষ দিয়ে ফেললাম, তাই না? ওই সেই আমরাও সেই টিপিক্যাল প্রজন্ম হয়ে গেছি যারা বিশ্বাস করে আমাদের প্রজন্মে সব ভালো ছিল, এই প্রজন্মটা খুব খারাপ। হ্যাঁ, ওরকম হতে চাইছে না, বিশ্বাস করুন। এবং এটা স্বীকার করতে কোনো দোষ নেই যে শুধু ছোটদের দোষ দিয়ে নিজেদের হাত ধুয়ে ফেলা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই সেটা না করে একটা প্রশ্ন তুলছি, আমরা বাবা মায়েরাও কি সচেতন? ওদের সময় দিচ্ছি, পর্যাপ্ত সময়? দেখুন, এআই দিয়ে ভালো ভালো কি কাজ করা যায় সেটাও তো শেখানো যায়, তাই না? তবে হ্যাঁ, এআইটা নিয়েও কিন্তু সতর্ক হওয়ার বিশেষ সময় এসছে। সেটা আমরা বাবা মারা বা স্কুল তারা কিছু করতে পারবে না, আমরা সতর্ক করতে পারি, বাকিটা সরকারকেও করতে হবে। কারণ এটা যে কখন আমাদের জন্য একটা সর্বনাশের দরজা খুলে দিচ্ছে সমস্ত ক্ষেত্রে, হ্যাঁ সেটা আমরাও জানি না। হয়তো সেটা অনেক কিছু উপকারও করবে, অনেক কিছু ক্ষতিও করবে। এই তুল্যমূল্য বিচারে কোনটা বেশি থাকবে সেটা বিচার করার সময় কিন্তু এখনও আসেনি। শুধু একটা কথাই বুঝতে পারছি, দেখুন এটার জন্য আমাদের সময় এই সময় ভাবার কোনো দরকার নেই। তপসের একটা ফেলুদা ছিল, সন্তুর একটা কাকাবাবু ছিল, পেলা হাবুল ক্যাবলাদের টেনিদা ছিল। এখন যারা কৈশোরে রয়েছে তাদের কি আছে বলুন তো? ওরা কি বড্ড একা হয়ে যায়নি?